সারা রাস্তা যখন মপ করে নিয়ে গেছে, আমি শুধু একটা কথাই ভাবছি, আমার এই সুন্দর স্বাধীন দেশটা আমাকে পর করে দিল। এটাই মনে হয়েছে। আমি আসলে বলতে চাই একটাই, যে বাংলাদেশে আমার উপর যেটা করা হয়েছে সেটা যেন আর না হয়। আমি যারা করেছিল মব, আমি তাদের জন্য আমি এই জেলখানায় গিয়ে আমি নামাজ পড়ে সিজদায় গিয়ে তাদের জন্য আমি দোয়া করেছি, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আর যেন বাংলাদেশে কোনো মানুষের সাথে এটা না করা হয়। আমি আমারটা মানতে পারবো, আমি মেনেছি, আমি নিজেকে পরিবর্তন করেছি, আমি নিজেকে কন্ট্রোল করে আমি নিজেকে এই জায়গাটা থেকে আমি চিন্তা করেছি যে আমার সুন্দর সার্বভৌম রাষ্ট্র চাই। কিন্তু আপনি কি চিন্তা করেছেন আমার একমাত্র সন্তানটা যখন আমার মপটা দেখেছে, যখন সে সোশ্যাল মিডিয়াতে এটা যখন চলে গেছে, আমার বেবিটার ভিতরটা আমি চিন্তা করি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনয় শিল্পী, নাট্যকার এবং নির্মাতা সিদ্দিকুর রহমান। আপনারা সিদ্দিকুর রহমান সম্পর্কে অনেকেই জানেন, যেমন অবিচারের সম্মুখীন তিনি হয়েছিলেন, তার উপরে মব ক্রিয়েট করা হয়েছিল, দীর্ঘ প্রায় 11 মাস কারাবন্দী থাকার পর তিনি পৃথিবী আলো দেখেছেন, অন্তত পরিবারের সদস্যদের সাথে এখন আলো দেখতে পাচ্ছেন। সেই সিদ্দিকুর রহমান কেমন করে কাটিয়েছেন 11টা মাস, তার কি অপরাধ ছিল, সেসব বিষয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি সিদ্দিকুর রহমান। এবং আপনি দেখেছেন, আপনার উপরে যখন প্রায় 1 বছর আগে মব ক্রিয়েট করা হলো, সারা বাংলাদেশে কিন্তু তুমুল প্রতিবাদ হয়েছিল। যারা অন্তত নাট্য জগতের সাথে জড়িত, নাটক দেখেন, এর বাইরে যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এর বাইরে সাধারণ মানুষও হতবাক হয়ে উঠেছিলেন যে আপনার উপরে যে মব ক্রিয়েট করা হলো এবং তারপরে কারাগারে নেওয়া হলো। আপনার অনুভূতিটা কি 1 বছর পরে এসে জানতে পারি যে কেমন ছিল সেই দিনের ঘটনা এবং এখন আপনি কি ফিল করছেন? মনে হয়েছে এই বাংলাদেশটা আমার বুকের ভিতরে আমি সবসময় ধারণ করি, সার্বভৌমত্বকে ধারণ করি। কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, তারপরে মনে হয়েছে ও মাই গড, আমার এই সুন্দর সার্বভৌমত্বটা আমাকে মানে অন্যভাবে দেখতে হচ্ছে। আমি সেটা কখনো দেখতে চাই নাই। এবং এই ইয়াং বয়সে এসে আমি কোনো দলের হয়ে যে কাজ করি নাই তা কিন্তু নয়। আমি একটি দলের নমিনেশন পেপার চেয়েছিলাম এবং মনোনয়ন চেয়েছিলাম, আমি কিন্তু মনোনয়ন পাইনি। এটা আবার বুঝতে হবে, আমার মুক্ত স্বাধীনতা, আমার স্বাধীনতা ডেফিনেটলি আছে। আমি একজন নাগরিক হিসেবে আমি কিন্তু আমার মত প্রকাশ করতেই পারবো, আমার ভিন্ন মত থাকতেই পারে। এবং আমি বিভিন্ন টক শোতে যাইতাম, তখন আমি বিভিন্ন রকমের কথা, আমার কথার প্রেক্ষিতে কথা বলতাম। সেই জায়গাগুলোকে যারা চিন্তা করে আজকে আমার উপর যে অমানবিক বলি, সবসময়ই বলি, এবং যে কালচারটা প্রচুর পরিমাণে যখন আমাকে নেওয়া হয়েছে, তখন জনপ্রিয় মব, এই মব করে আমাকে সারা বাংলাদেশের মানুষ দেখেছে। আমার সাথে কিরকম নির্যাতন করা হয়েছে সেই টাইমটাতে, আমি সেইটা যখন স্মরণ করি, সত্যি কথা পান্না ভাই, তখন আমার শরীরের লোম দাঁড়িয়ে যায় যে ও মাই গড, এইটা আমার ওই সার্বভৌমত্ব, এটা আমার বাংলাদেশ, সেই ভূখণ্ড। আমি যখন তাকিয়েছিলাম, তখন আপনারা দেখেছেন যে আমাকে যখন মব করা হচ্ছে, সাথে কিন্তু পাশ দিয়ে পুলিশ যাচ্ছে, আমার সাথেও পুলিশ হাঁটতেছে। এবং তখন আমি খুব অবাক হয়ে গেছি আর তাকায় এসেছি, সিদ্দিকুর রহমান এতদিন নাট্যকার, অভিনেতা, নির্মাতা হিসেবে যে সার্ভিসটা দিয়েছে, সারা বাংলাদেশের মানুষকে হাসিয়েছে, সেই মানুষটার সাথে এরকম করা হচ্ছে। আমি শুধু চোখের পানি আসতেছে, সেই জায়গাগুলো আমি ফিল করতেছি। আমার এই সুন্দর দেশটা আমাকে দূরে সরাই দিল। এই দেশটা আমাকে এই জায়গাটা চিন্তা করাইলো, আমি তো কখনো চিন্তা করিনি। আমি আমার পুলিশ ভাইদের দিকে তাকিয়েছিলাম, তখন কয়েকজন পুলিশ আমাকে প্রতিবাদও করেছিল। তখন তাদেরকে আমি বলেছি, ভাই আমি তার কথাটা চিন্তা করেছি, তার ফ্যামিলি, যে তাকে যখন তাকে মপ করা হবে তখন তার জবটা চলে যাবে। আমি বলছি, আপনি কোনো কথা বললেন না। এবং যখন মপ করেছে তখন কিন্তু ডিবির লোকজন ওখানে ছিল, তারা দেখতেছিল অবাক দৃষ্টিতে এটা কি হলো। সারা রাস্তা যখন মপ করে নিয়ে গেছে, আমি শুধু একটা কথাই ভাবছি, আমার এই সুন্দর স্বাধীন দেশটা আমাকে পর করে দিল। এটাই মনে হয়েছে। আমি আসলে বলতে চাই একটাই, যে বাংলাদেশে আমার উপর যেটা করা হয়েছে সেটা যেন আর না হয়। আমি যারা করেছিল মব, আমি তাদের জন্য আমি এই জেলখানায় গিয়ে আমি নামাজ পড়ে সিজদায় গিয়ে তাদের জন্য আমি দোয়া করেছি, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আর যেন বাংলাদেশে কোনো মানুষের সাথে এটা না করা হয়। আমি সবসময় চাই আমার সুন্দর সার্বভৌমত্বের এই দেশটাকে বুকের ভিতরে প্রত্যেকটা মানুষ ধারণ করবে। আমি সিদ্দিকুর রহমান ধারণ করি। আমার মত প্রকাশের অধিকার যদি না থাকে, তাহলে এই দেশে আমরা কেন আছি ভাই? দিন শেষে তো এই দেশে ভালো সার্ভিস দিছি, অস্বীকার করার কিচ্ছু নাই। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কথা দিতে চাই যে আগামী 5 বছর না 10 বছর আমি জেলে থাকতে চাই, তাও আমার সন্তানের জন্য এই দেশটা
তৈরি করেন আপনারা, করা উচিত। কারণ সেটা যদি হয়, একটি সিদ্দিকুর রহমান 5 বছর নয় 10 বছর জেল খাটলেও সেটা এগ্রি। আপনি যখন কারাগারে বন্দী ছিলেন, দিনের পর দিন কাটছে, আপনার কোন জিনিসটা আপনার অনুভূতিকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? যে মাসের পর মাস আপনি অন্ধপ্রকষ্টে ছিলেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আপনজন, আপনি পৃথিবীর আলো থেকে বিচ্ছিন্ন। আহ কোন বিষয়টা আপনাকে নাড়া দিচ্ছিল ওই সময়? আপনার ভাবনাগুলো কিভাবে কাজ করেছে? আমার আসলে বেশি কাজ করেছে যে বিষয়টা, সেটা হলো যে আমি সিদ্দিকুর রহমান জেলে গিয়েছি, আমি আমি অপরাধী না অপরাধ করে ঢুকেছি না নিরপরাধ ভাবে ঢুকেছি সেটা আমি জানি। আমার বিবেকের সাথে, আমার এই মনুষ্যত্ব বোধের সাথে কিন্তু আমি লড়াই করতে পারবো যে আমি রাইট, বাট আমি এখানে এভাবে আসছি। কিন্তু আমাকে যেভাবে জেলে দেওয়া হয়েছে, আমাকে যেভাবে জেলে দেওয়া হয়েছে সেটা আমার পরিবার যখন দেখে, তখন মনে হয় যে এই দেশটা আসলে তারাও এইভাবে কখনো চায় নাই। আমি আমারটা মানতে পারবো, আমি মেনেছি, আমি নিজেকে পরিবর্তন করেছি, আমি নিজেকে কন্ট্রোল করে, আমি নিজেকে এই জায়গাটা থেকে আমি চিন্তা করেছি যে আমার সুন্দর সার্বভৌম রাষ্ট্র চাই। কিন্তু আপনি কি চিন্তা করেছেন আমার একমাত্র সন্তানটা যখন আমার মপটা দেখেছে, যখন সে সোশ্যাল মিডিয়াতে এটা যখন চলে গেছে, আমার বেবিটা আমাকে, আমার বেবিটার ভিতরটা আমি চিন্তা করি, আমি শুধু আমারটা চিন্তা করি না, আমি আমার পরিবারের কাছে আমি কি বলবো, আমার পরিবারের কাছে কি বলবো যে আমি অপরাধ না করে ভিতরে গেছি এবং কোন প্রকার না। আমি বলেছি যে যদি আমার কোনো অপরাধের যে ধরনের মামলা আমাকে দেওয়া হয়েছে, আমাকে হত্যা মামলা দিয়েছে, আমরা সিদ্দিকুর রহমান সারা বাংলাদেশ আমরা কোন, আমার নাটকের ভিতরেও আমি হত্যা মামলার আসামিও হইনি বা হত্যাও করিনি, এরকম ক্যারেক্টার আমি কখনো করিনি। তাহলে বুঝতে পারতাম যে সেই ফিলটা তখন নিতে পারতাম। আমাকে আমার পরিবার যখন আমার ওই মপটা দেখেছে যে বাবা কিরকম নিয়েছে, আমার বোন, আমার ভাই, আমি জয়েন্ট ফ্যামিলি মেম্বার, সারা বাংলাদেশের মানুষ জানে, আমার মা, আমার মায়ের চোখের পানি তো বেফলে যাবে না। আমার বোন সারাটা ওই বছরই বলা চলে, যেহেতু 10 মাস 22 দিন সে কারাগারে গিয়ে কান্না করেছে, আমি মাকে দেখেছি ওই পাশ থেকে কান্না করতে, আমার অন্যান্য পরিবারের সদস্যদেরকে দেখেছি। তখন মনে হয়েছে যে আমি সিদ্দিকুর রহমান, আমি এখান থেকে, আমাকে বেশি নাড়া দিয়েছে পরিবারের বিষয়টা। এটা সবসময় আমি বলি, নিজেকে কারাযোদ্ধা হিসেবে আমি পরিচয় দেই, আমি কারাযোদ্ধা, এবং আমি এই কারাযোদ্ধা হিসেবে শুধুমাত্র তাদেরকে বলি যে সত্যিকারের কারাযোদ্ধা কিন্তু আমরা না, সত্যিকারের কারাযোদ্ধা হলো পরিবারগুলো। যখন ওই 15 দিন পর পর যখন এই জেলখানার ওই পাশে থেকে তারা কান্না করে আমাকে দেখে, তখন মনে হয়, বাট আমি তখনও দোয়া করেছি, আল্লাহ তুমি আমার এখান থেকে এমন ভাবে নিয়ে যাও, আমি এই দেশের মতো হতে পারবো কিনা জানি না, তবে মহান আল্লাহ তাআলার মতো আমাকে, মানে ওনার রহমতটা আমার ভিতরে দিয়ে দাও। আমি সেই জায়গা থেকে জেলখানায় সবাই জানে যে আমি প্রথমে কোরআন ধরার চেষ্টা করলাম, কোরআন ধরলাম, তারপরে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, অন্যান্য সমস্ত নামাজগুলো দিয়ে, এবং মুসলিমের যে জায়গাগুলো সেগুলো মেনটেন করলাম, আর স্বয়ং আল্লাহর কাছে চাইলাম। আমি একটা কথা বললাম, আল্লাহ তুমি একমাত্র আমি চাওয়ার মালিক, আমি তোমার কাছে চাবো, আর কারো কাছে যাব না। এবং সেই জায়গা থেকে আমি আমি মনে করি যে আমি সাকসেস, বিকজ আমার মা শুধু এই পাশ থেকে একটা কথাই বলতো দেখা করতে গেলে, বাবা তুমি যদি কোরআনটা নিয়ে বেরো আমার কোনো দুঃখ থাকবে না, আমার চোখের পানিগুলো থাকবে না। আমি সেই জায়গাটা, সেই কথাটা রেখেছি, বিকজ এই যে আমূল পরিবর্তন, আপনি একজন সাংস্কৃতিক কর্মী, আপনি নাট্য অভিনেতা, এবং জেলে যাওয়ার পরে আমি যত জেনেছি যে আপনি একবারে আমূল পরিবর্তন চলে এসেছে আপনার জীবন ব্যবস্থায়। আপনি প্রচন্ড ভাবে আস্তিক আগেও ছিলেন নিশ্চয়ই, কিন্তু প্রচন্ড ভাবে ক্ষুধাভীরু হয়ে উঠেছেন। 5 ওয়াক্ত নামাজ, বন্দেগী, এবং মানে পুরোপুরি একেবারে আমূল বদলে গেছে আপনার প্রতিদিনকার রুটিন। এটি কি শুধু ওই ভাবনা থেকে, নাকি আর কোনো ভাবনা কাজ করেছে যে এই যে পরকালে বিশ্বাস, তুমুল ভাবে তার চর্চা করা, সেই পরকাল লাভের জন্য ভালোভাবে, এই আমূল পরিবর্তনটা কেন হলো হঠাৎ করেই? এটা আসলে যখন মনে হলো যে, আমি সবসময় বলি জেলখানা, আমি কারাগার বলি, কারাগারে যে জায়গাটা শিক্ষালয় বলি, সেই শিক্ষালয়ে আমাকে, যেহেতু আমি ওখানে একটা পে অফ লাইন দেখলাম, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, মনে হলো যে তারা আসলে নিরাপদে রাখে, অতএব আলোর পথটা আমার নিজে নিজে দেখতে হবে। তখন মনে হলো যে শিল্পী হিসেবে আসলে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়নি, সো আমি আখিরাতের বাজারটা কেন করছি না,
সেই জায়গা থেকে আমার মনে হলো যে আখিরাতের জন্য আল্লাহর জায়গাটা থেকে আমি আমি আরবি অক্ষর দেখলে আমি পড়তে পারতাম না, সত্যি কথা যেটা। আমার ছোট সময় মা শিখিয়েছিল, কিন্তু আমি যে প্রফেশনের সাথে জড়িত সেই জায়গা থেকে মানুষই মনে করে যে সেই জায়গা থেকে এরা নামাজ পড়তে পারে না, মানুষের মনে হয় তাই। কিন্তু মনে হয় কিছু মানুষের ধারণা আছে যে মিডিয়ার লোকেরা বোধহয় নামাজ পড়ে না। আমি সেই জায়গা থেকে কোরআন ধরে আল্লাহ পাকের জায়গা থেকে মনে হলো যে আমি আখিরাতের বাজারটা এখান থেকে করে যাব। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আমি সত্যিকার অর্থে সেটা রেজাল্টও পেয়েছি যে আমি তাহাজ্জুদের নামাজ এত পড়তাম না। সত্যি আমার জীবন দশে যত তাহাজ্জুদের নামাজ না পড়েছি, আমি গত 10 মাস 22 দিনে ঠিক প্রতিটা রাতে 3:30টার সময় উঠে 5:30 পর্যন্ত মানে তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে তারপরে ঘুমাইতে যাইতাম। আমাকে অদ্ভুত বিষয়, আমি নিয়ত করলে যে আল্লাহ পাক যে ভিতর থেকে চেঞ্জ করেছে বুঝতাম কেমনে, 3:30 বাজতো আর শাট করে আমার চোখটা খুলে যেত। আমার চোখের সামনে আমি ইটা রাখতাম, ঘড়িটা রাখতাম ঠিক টাইম মতো। তখন মনে হইতো আমি অদ্ভুত, ঘুমের ভিতর থেকে উঠে আমি দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে এরকম চেঞ্জ করে দিতেছো। অতএব সেই জায়গাটা সিদ্দিকুর রহমান ধরে রাখতে চায় এবং সেই জায়গা চিন্তা করে, আল্লাহ পাকের জায়গা থেকে চিন্তা করে, যেহেতু আমি পিওর মুসলিম পরিবার থেকে আসছি, সেই জায়গা থেকে আমি ওই জায়গাটা রাসূলের প্রেমে পড়েছি এবং রাসূলের প্রেমে আগেও পড়েছিলাম, বাট এই জায়গাটা পরিপূর্ণভাবে আমি আল্লাহকে চেনার চেষ্টা করেছি, রাসূলকে চেনার চেষ্টা করেছি এবং তাদের ভালোবাসার জন্য আমি এটা করেছি। আপনি বলছিলেন যে জেলখানার গেটে বা ভিতরে যে লেখা থাকে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, আসলে কি সেখানে আলোর পথ দেখানো হয়? আমিও তো 3 মাস ছিলাম, আপনি 11 মাস ছিলেন, আমি তো 3 মাস ছিলাম কারাগারে ডক্টর ইউনূসের সরকারের সময়। কিন্তু দেখেছি সেখানে নানান ধরনের অনিয়ম, অসঙ্গতি, অপরাধ, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অপরাধ হচ্ছে, বিনা মামলায়, ফেক মামলায় মানুষজনকে ধরে নিয়ে আসা হচ্ছে, তাদের উপর নির্যাতন হচ্ছে, এক ধরনের মানসিক নির্যাতন, খাওয়া দাওয়া পরিবেশ এক ধরনের, অনেক ধরনের অভিযুক্ত রয়েছেই। এবং ওখানে টাকা হলে যাদের টাকা আছে তারা বেশ আরাম আয়েশে আছে, যাদের টাকা নেই তারা ওই সাধারণ কয়েদি হয়ে ওই খাবার, ওই ওয়াশরুম ইউজ করছে। আহ এবং ওখানেও তো নানান ধরনের দুর্নীতি আছে, আমি যেটা দেখে এসেছি। আহ, এবং একটা মামলা থেকে জামিন হলে আবার নতুন নতুন মামলা আসছে। এই যে অনিয়মগুলো, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডগুলো, তো আপনার কাছে কেন মনে হলো যে সেখানে আলোর পথ পাওয়া যাচ্ছে? পান্না ভাই, এই জায়গাটা একটু এক্সেপশনাল কথা বলবো, কারণ এটা আমি সবসময় বলি। আমার নাম সিদ্দিকুর রহমান। সিদ্দিক মানে সত্যবাদী, সত্যটা সবসময় বলতে হয়। সিদ্দিকুর রহমান যখন কারাগারে গিয়েছে, আমি এই ওয়ার্ডটাকে শুধু নয়, প্রতিটা ওয়ার্ড, আমি প্রত্যেকটা সেক্টরে গিয়েছি। আমি কিন্তু সেলে ছিলাম, কিন্তু আমি শিল্পী হিসেবে সারা জেলখানায় ঘুরে বেড়াইছি, আমার কোনো বাধা ছিল না। এবং চোকা থেকে শুরু করে একদম A to Z, মাসি দফা, আমি এটার উপরেও কাজ করব। তবে কেন বলি, আমি বারবার একটা জিনিসের প্রতিবাদ করি। আমি বারবারই দেখেছি পলিটিক্যাল, যারা ফুললি পলিটিক্যাল ম্যান, তাদের কাছে শুনেছি বা বাবার মুখেও শুনেছি, এবং যখন আমরা জনসভায় যেতাম তখন শুনতাম যে বারবার কারা নির্যাতিত নেতা। এই ওয়ার্ডটাকে আমি মানি না। কারা নির্যাতিত নেতা কেন মানি না? বিকজ আমি যখন গিয়েছি, আপনি যে প্রশ্নটা করেছেন যে ওই জায়গায় তো অনেক কিছু হয়। এখন আসেন, এই যে PW যে বিষয়টা আসে, একের পর এক মামলা, সেটা কিন্তু উনারা করে না, করে এটা আইন বিভাগ কোর্ট করে ওই লোকে থানা। এখন আসেন জেলখানা, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, তারা তেমন কিছু করে না। তারা লাইফটাকে সুশৃঙ্খল একটা লাইফ দেয়। আপনি ভালো করে জানেন পান্না ভাই, আপনি দেখেছেন যে টাইমলি খাবার যায়, সেবকরা ডেকে ডেকে ভাত, গরম ভাত দেয়। তারপরে যেটা হয়েছে, তারপরে ওখানে দেখা যায় টাইমলি ঘুমাইতে হয়, একদম টাইমলি উঠতে হয়, না হলে পরে আপনি টাইমটাকে মিস করবেন। উনাদের জায়গায় একটা রুটিন লাইফ। কিন্তু কিন্তু আপনি যদি বলছেন যেটি জেলখানা কর্তৃপক্ষ মামলা দেয় না, অবশ্যই জেলখানা কর্তৃপক্ষ মামলা দেয় না, কিন্তু আপনার জামিন হওয়ার সঙ্গে সঙ্গে যেটি জেলখানা কর্তৃপক্ষের কাজ নয়, যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে ফোন দিচ্ছে, বিভিন্ন থানায় ফোন দিচ্ছে যে সিদ্দিকুর রহমানের জামিন হয়েছে, আর কোনো মামলা আসবে কিনা, এটা জেলখানা কর্তৃপক্ষের কাজ নয়। এবং জেলখানা কর্তৃপক্ষের কাজ হচ্ছে জামিন অর্ডার যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ফ্রি করে দিতে হবে। 1 সেকেন্ডও আটকে রাখার, শুধু ফর্মালিটিস যেগুলো আছে সেই প্রক্রিয়াগুলো ছাড়া 1 সেকেন্ডের জন্য কারোর অধিকার নেই আটকে রাখার। যেহেতু মহামান্য আদালত জামিন দিচ্ছে, সেখানে তারা 2 দিন 4 দিন 5 দিন রেখে দেয় আর কোনো মামলা আসে কিনা বা কেউ দেয় কিনা।
সেই জায়গাতে আপনি কি বলবেন? তারা তো মামলা দেয় না, কিন্তু তারা এই কাজগুলো কেন করে? সেই জায়গাটা শুধু বলি, তারা কিন্তু এজ এ ব্যাংকের মতো আপনার টাকা, গচ্ছিত টাকা আপনি রাখবেন, চেক পাওয়া মাত্রই টাকা দিতে বাউন্স তারা, ঠিক আছে? দ্যাট মিনস বেলবন যাওয়া মাত্রই। আমি এটা নিয়ে প্রতিবাদ করেছি ভিতরে, এবং আমি শুধু যেদিন আসি সেদিন নয়, কিন্তু আমি জেলার মহোদয় এবং ওখানকার যে সুপার মহোদয়, আমি তাকেও বলেছি, এবং তাদের জায়গা থেকে যে অ্যান্সারটা, যে আমাকে তো কেউ না কেউ চালায়, আমাকে কেউ না কেউ চালায়, আমাকে চালায়, হ্যাঁ। এবং তাদের জায়গা থেকে তাদের একটা রুলস করে দিছে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হয়, যেটা লতে আছে কিনা আমি জানি না, কারণ আমি অ্যাকর্ডিং টু ল অনুসারে সেটা করা যায় না। 24 ঘন্টা অবজারভেশনের মধ্যেই মামলা প্রিপেয়ার করে ফেলে এবং এখানে পাঠায়। আমি নিজে দেখেছি, যেদিন আমি চলে আসতেছিলাম আমারটা 24 ঘন্টা অবজারভেশনে রাখবে। আমি কর্তৃপক্ষের সাথে আমি আগেই কথা বলেছি যে আমি সিদ্দিকুর রহমান, আমাকে শিল্পী হিসেবে যদি সম্মান করেছেন, আমি স্পেশালি আমি বললাম যে শুরুর দিকে আমি সেই জন্য আমি জেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা যে জায়গাগুলো করেছে, কিন্তু সে এই জায়গাটা নিয়ে যখন প্রতিবাদ করেন তখন বললো যে সিদ্দিক ভাই আমাদেরকে 24 ঘন্টা অবজার্ভ, আমাদের কি একটা রুলসে আছে বলেন? পরে বললো যে রুলসে আছে কিনা আমরা এখন, আমি তো আর এখানকার সর্বাধিক না, আমার উপরে একটা সংস্থা আছে, অধিদপ্তর আছে, অধিদপ্তরের উপরে কিন্তু আবার মিনিস্ট্রি আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা এবং কি বলে সুরক্ষা বিভাগ যেটা, হ্যাঁ। সো তাদেরকে কেউ না কেউ চালাচ্ছে। আমি আমি আপনার কাছে শেষ প্রশ্নের উত্তরটা জানতে চাই। আপনি কারাগারে বসে 5টি নাটক লিখেছেন, আরো অনেক ধরনের সৃজনশীল কাজে আমি ছিলেন। 15টি নাটক লিখেছি, 3টি সিনেমা লিখেছি, আবার নিজের জীবনের উপর 322 দিন, এটার উপর আমি গল্প লিখতেছি, এখনো শেষ হয়নি। এটা প্রচুর বড় জায়গা, 322 দিনের গল্প লিখতেছি। প্লাস আরেকটা করব নতুন ভাবে, যখন বান্নাবে আপনি গিয়েছিলেন গেট থেকে ঢোকার পরে লক আপ খোলা, কোথায় খুলতে হয়, কোথায় এসব পিছিতে টাকা জমা দিতে হয়, কোথায় আপনার গুনতি দিতে হয়, গুনতি জিনাত ভাইয়ের কথাটায় মতো গুনতি দিয়ে যখন আবার যান, তার আগে সার্চিং করতে হয়, পুরো একটা কি বলে আপনার যে ইমিগ্রেশন পার হইতে হয়, ইমিগ্রেশন পারের পর যে আপনার নর্মাল সিকিউরিটি যেগুলো আছে, যে এই যে প্রক্রিয়াগুলো, আমি এটার উপর টোটালি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত হয়ে আমি এটার উপর একটা নির্দেশিকাও লিখবো, যেটা হলে যে নতুন করে যারা জেলখানায় যাবে, সিদ্দিকুর রহমানের লেখা সেই নির্দেশিকায় বুঝবে কোথায় কি, কোথায় ওই যে বললেন টাকার কথা, জেলখানায় তো টাকা দেখিনি আমি 10 মাস 22 দিনে, কিন্তু টাকা দেখিনি, টিকারেট দেখেছি। এই বইটা যখন প্রকাশ পাবে তখন কি মানুষ আগে থেকে প্রস্তুতি নিয়ে এবং দেখেন আমি কিন্তু অদ্ভুত, এই যে আমি আরেকটা জিনিস দেখাই, দেখেন এই জিনিসগুলো আমি জেলখানায় ব্যবহার করেছি, সিদ্দিকুর রহমান সমস্ত রেকর্ড সুন্দর করে বাদাই করে রেখে দিয়েছে, এগুলো আমার স্মৃতি, এগুলো আমার অ্যাওয়ার্ড, সিদ্দিকুর রহমানের অ্যাওয়ার্ড এগুলা। এই অ্যাওয়ার্ড গুলো, হ্যাঁ জি, এইটা এইখানে আমার টোটাল হিস্ট্রি, এই যে আমি টোটাল যে কাজটা, এটা অনুমোদন নাই, গভর্নমেন্টের অ্যাপ্রুভ আছে কিনা জানি না, তারপর আমি সিদ্দিকুর রহমান স্পেশাল আমি রিকোয়েস্ট করে আমি এটা নিয়ে এসেছি। কেন এনেছি? যে আমি যে জেলখানা থেকে যাচ্ছি, আমার তো একটা অ্যাওয়ার্ড দরকার, আমি 322 দিনের একটা অ্যাওয়ারনেস করলাম, সেই অ্যাওয়ারনেস গুলো নিয়ে আসছি। শেষে আপনার পরিকল্পনা জানতে চাই, আপনি এখন কি করতে চাইছেন বা কি করবেন? সর্বোপরি কথা হচ্ছে যে আমি আগেই বলেছি, আল্লাহর কাছে আমি সবসময় ক্ষমা চাই যে আল্লাহ যদি আমি ভুল ত্রুটি করে থাকি, সেগুলোর জন্য তুমি আমাকে ক্ষমা করে আমাকে 10 মাস 22 দিন পরে বের হয়েছো, আমি তার মানে আমি এখনো রিলিজ না, বিকজ আমার মামলা জাস্ট হলো জামিনে বের হয়েছি, এগুলো বিচারের দিন আছে। যদি আমি অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও, হ্যাঁ আমি শাস্তি মাথা পেতে নেবো, আর অন্যায় না করলে তো আমি রিলিজ পাবো অবশ্যই। এবং সেই জায়গা থেকে শুধু বলি যে বাংলাদেশের জায়গা থেকে আমি একটা চিন্তা করতেছি, যারা কারা যোদ্ধা, যারা কারাবরণ করেছে, শুধুমাত্র যে পলিটিশিয়ান শুধু তাই নয়, সাধারণ অনেক মানুষকে দেখেছি যারা নর্মাল, ওই যে একটু আগে আপনি ওয়ার্ডটি ইউজ করছেন, আমি দেখেছি, একটা পার্সেন্টেজ করতে চাই না, অনেক পার্সেন্টেজ আছে যারা নির্দোষ, যারা ওখানে ওই দেওয়ালের ভিতরে বন্দী, আমি তাদের জন্য কিছু করতে চাই, আমি তাদের জন্য করব। সেই জন্য আমি কারা যোদ্ধা যে শব্দটা, সিদ্দিকুর রহমান নাট্যকার, অভিনেতা, নির্মাতা, এটার সাথে এখন থেকে লিখবে কারা যোদ্ধা সিদ্দিকুর রহমান। কেন লিখবে? একটা মাত্র কারণেই, কারণ আমি অ্যাওয়ার্ড নিয়ে আসছি সেখান থেকে, এবং অ্যাওয়ার্ডের জন্য আমি সেখানে ছিলাম 10 মাস 22 দিন। পান্না ভাই আপনিও সেখানে নিয়ে আসছেন, আমি জানি। আপনি যখন 28শে আগস্ট যখন আপনি গ্রেপ্তার হন, হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে পান্না ভাই, আমি সেইখানে শুধুমাত্র আপনি জানেন যে পত্রিকা পাওয়া যায় কত কষ্টে, সেই জায়গা থেকে যখন দেখেছি আপনাদেরটা, পরের দিন আমরা আবার সবচেয়ে মজার বিষয়, কারাগারে কেমনে যেন
বাংলাদেশে কি ঘটতেছে সেটা আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগে বন্দীদের কাছে আগে পৌঁছায়, কেমন যেন। আর আমি সবসময় বলি, আমি যেখানে ছিলাম সেই জায়গা থেকে আমি কষ্ট পেয়েছি যে আপনারা ৭১ মঞ্চে ছিলেন, সেখান থেকে আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো কথা শোনা হয়নি। আমি মনে মনে বলেছি যে সিদ্দিকুর রহমানকে মব করে শেষ হয়নি, ভালো ভালো মানুষগুলোকে মব করা হচ্ছে। আমি চাই মব গুলা বন্ধ হোক, হওয়া উচিত সারা বাংলাদেশে, এবং যারা নির্দোষ ভাবে কারাগারে বন্দী আছে আমি শিরজায় গিয়ে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মুক্ত করো। সেটা শুধুমাত্র পলিটিশিয়ান তা না, সাধারণ পাবলিক। আমি সেই জায়গা থেকে সাধারণ মানুষের জন্য কিছু করব। আমি যেহেতু জেলখানে গেছি, সিদ্দিকুর রহমান অনেক কিছু নিয়ে আসছে, আমি তাদের জন্য করার জন্য কারা যোদ্ধাটা করব। এবং আমি যে জাকাত দিতাম, এটা একটু বলতে চাই, আমি সেই জাকাতের টাকাটা এখন আমি আমার যারা, আমি যেহেতু আল্লাহর পথের দিকে দাবিত হয়েছি, সো ওই জায়গা থেকে আমি বড় বড় হুজুরের কাছে শুনবো যে সেই জাকাতটা যদি আমি দরিদ্র একটা মানুষকে না দিয়ে বিপদগ্রস্ত একটা মানুষকে আমি মুক্ত করে নিয়ে আসি, সেটা যদি হয়, আগামী জাকাত থেকে সিদ্দিকুর রহমানের সমস্ত টাকা যাবে ওই নির্দোষ মানুষগুলোকে মুক্ত করার জন্য, এবং সুন্দর সার্বভৌমত্ব তারা যেন বসবাস করতে পারে সেটা উপহার দেব। অসাধারণ অসাধারণ চিন্তা, আপনাকে স্যালুট সিদ্দিকুর রহমান। আপনি যেভাবে ফিল করছেন নিরাপদ মানুষগুলোর জন্য কিছু একটা করতে হবে, এই ভাবনায় আমাদের নেই। আপনি আজকে একটা খবর দেখলাম, সপরিবারে লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলা যায় যে এটি ইউনূসের কারাগার থেকে তিনি মুক্তি পেলেন, আগেই পেয়েছেন, এখন তিনি বিদেশে যেতে পারছেন। আগে বিদেশ তো দূরের কথা, তিনি ঈদগায় জামাতে পর্যন্ত আসতে পারেননি। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, যিনি সাংবিধানিকভাবে তিনি বঙ্গভবনের ভিতরে এক ধরনের বন্দিত্ব অবস্থায় থাকবেন। তিনি ঈদের সময় জামাতে পর্যন্ত আসতে পারবেন না, এটা স্বয়ং রাষ্ট্রপতি নিজে বলেছেন। জাতীয় ঈদগাতে তাকে নামাজ পড়তে দেওয়া হয়নি। এর উত্তর কিন্তু এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস দেননি। এমন একটা পরিস্থিতি ছিল। সেই রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য যাচ্ছেন যুক্তরাজ্যে। সেখানে তিনি, বলা হচ্ছে যে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের ফলো আপ হিসেবে ক্যামব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কারণ এর আগে 2023 সালের 18 অক্টোবর সিঙ্গাপুরে মোহাম্মদ শাহাবুদ্দিনের, রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। তো তিনি 18 মে দেশে ফিরবেন। কি কারণে রাষ্ট্রপতির কে অপমান অপদস্থ করা হয়েছিল এটা পরিষ্কার না। অথচ তার কাছে শপথ নিয়েই অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করে। তারপর থেকে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতিকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। শুধু রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এবং বলা হতো যে তারা মিলে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, তারা মিলে ভারতের সাথে বিশেষ চুক্তি করতেছে। এরকম নানান রকম অপপ্রচারে সয়লাভ ছিল। একেবারে সেনাবাহিনীর ভিতরে অভ্যুত্থান ঘটায় দেয়, রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে উচ্ছেদ ঘটানো হয়। এমন না, মানে যেই লঙ্কা কাণ্ড, মানে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরও যে ধরনের মব কালচার এবং অপপ্রচার এরকম অন্য কোনো দেশে হয়েছে বলে দেখা যায়নি। তো তার এক ধরনের বেনিফিশিয়ারি ছিলেন, বা বলা যায় যে মদতদাতাও ছিলেন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ ইউনূসও সেই অনুযায়ী এই ছাত্রদের কথায় এই কাজটি করেছেন। তার মতন একজন সিনিয়র পার্সন এবং একজন বিবেচক মানুষ, তিনি রাষ্ট্রপতিকে একঘরে করে ফেলছেন। রাষ্ট্রপতির কাছে যেতেন না, রাষ্ট্রপতির কোনো পরামর্শ নিতেন না। মানে নিয়মিত যে প্রোটোকল, কিছু রাষ্ট্রাচার বলে, সেই কাজগুলো, বিশেষ অনুষ্ঠান বা জাতীয় দিবসে একত্রে কোনো অনুষ্ঠান করতেন না। মানে একটা ভয়ঙ্কর অবস্থা। মানে শুধুমাত্র রাষ্ট্রপতিকে মানে ঠেলে বের করার মানে কাজটা বাকি ছিল। সেই রাষ্ট্রপতি দেখেন আজকে রাষ্ট্রপতি হিসেবেই তিনি প্রোটোকল নিয়ে আজকে যাচ্ছেন লন্ডনে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায়? তিনি এখন কিছুই না, রাষ্ট্রের কিছুই না, কিন্তু রাষ্ট্রের আবার নিরাপত্তা প্রোটোকল তিনি এটা নিয়ে বসে আছেন, SSF নিয়ে বসে আছেন। তাও কি, যখন নাকি এই তারেক রহমানের সরকার মানে আইন করলো যে
মানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা অবসর নেয়ার পর বা যখন দায়িত্বে থাকবেন না, দায়িত্ব ছাড়ার পর 6 মাস পর্যন্ত তারা সুবিধা নেবেন। আর তিনি নিজে তার স্বাক্ষরে নিজের জন্য নিয়ে নিলেন 1 বছরের জন্য। অথচ তারেক রহমানের সরকার এসে ওই 1 বছরই করতে পারতেন সবার জন্যই, কিন্তু না করে 6 মাস করলেন। এটাও তার জন্য একটা বিশাল লজ্জা। আর এখন তো প্রতিনিয়ত বহু মিডিয়াতে আপনি দেখেন কি পরিমাণ ভৎসনা শুনতে হচ্ছে। এই যে সময় মতো হামের টিকা মানে দিতে না পারার জন্য শিশুদের মৃত্যু, তার জন্য তিনি কিন্তু আসামির কাঠগড়ায়। তো এখন উল্টা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ভিলেন বানাতে গিয়ে এখন কিন্তু তিনি নিজে ভিলেন হয়েছেন, এবং খুবই ভয়ঙ্কর অপরাধ। মানে ইউনিসেফ বলছে যে সরকারকে, ইউনিস সরকারকে সতর্ক করা হয়েছিল যে সময় মতো যদি হাম রুবেলার টিকা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হবে। কিন্তু ওইটাকে বাদ দিয়ে তিনি ওপেন টেন্ডারে কেনার, যাই না এর পেছনে কি কারসাজি ছিল। কারসাজি তো অবশ্যই ছিল, নতুবা পুলিশের পোশাক পরিবর্তন হবে কেন? এই অন্তর্বর্তী সরকার এটা কাজ না। মানে ক্ষমতা ছাড়া 3 দিন আগে কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে হবে? নানান কর্মকাণ্ড করে তারপরে বন্দর নিয়ে যে সমস্ত চুক্তি করার চেষ্টা করেছিল, সব মিলায় এবং নিজের প্রতিষ্ঠানগুলো যেভাবে কর মানে মার্জনা বা অব্যাহতি দিয়ে মানে তিনি আইন পাশ করছেন বা বিধি জারি করছেন, এগুলো খুবই লজ্জাজনক। এগুলি যখন খুঁটিনাটি তারেক রহমান সরকার যথেষ্ট পরিমাণ উদারতার সাথে বিষয়গুলিকে ওভারলুক করছে, কিন্তু এগুলি যখন 1 by 1 যখন সামনে চলে আসবে তখন কিন্তু লজ্জার সীমা থাকবে না। সুতরাং অন্যকে আপনার অন্যের জন্য গর্ত খুললে নিজেকেই যে সেই গর্তে পড়তে হয়। আজকে অন্তত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তখন কিন্তু এই কথাটাই মনে পড়ছেন যে আজকে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস আর কোথায় শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন তার জায়গায় আছেন। শাহাবুদ্দিন হাসিনা নিযুক্ত হোক আর যারই নিযুক্ত হোক, বারবার বলা হচ্ছে রাষ্ট্রপতি কোনো ব্যক্তি না, রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান। এটাকে সম্মান করতে হবে, কারণ এটা হলো রাষ্ট্রের সর্বোচ্চ পদ, সংবিধানের একটা শীর্ষ পদে তিনি আছেন। তিনি না থাকা মানে সংবিধান দুর্বল হয়ে যাওয়া, সব এলোমেলো হয়ে যাওয়া। সেই এলোমেলো করার চেষ্টা করা হয়েছিল, সংবিধানকে একদম তছনছ করে একটা কি জিনিস করা হচ্ছিল মানে গড নোজ। কিন্তু একটা এলোমেলো একটা পরিস্থিতি তৈরি করে আরো একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার যে চেষ্টা ছিল, সেই চেষ্টাটা নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটার শেষ হয়েছে, কিন্তু তার রেশ এখনো কিন্তু রয়ে গেছে। সেই রেশের মধ্যে আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ভিলেন হিসেবে, নিন্দিত ব্যক্তি হিসেবে তিনি তার অবস্থান করছেন। আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদের থেকে তিনি এখন বড় মুক্ত হয়ে তিনি বিদেশ যাচ্ছেন চিকিৎসার জন্য, এবং ধারণা করা যায় তিনি যথাসময়ে ফিরেও আসবেন।